চলো আজ আমরা দেখি ক্লাস 9 তোমাদের ইংরেজি বিষয়ে যে প্রশ্ন থাকবে তা কিভাবে পরীক্ষায় লিখতে হবে এই বিষয়টা আমাদের জানতে হবে। অনেক সময় একজন স্টুডেন্ট প্রশ্নের উত্তর জানে কিন্তু সে কিভাবে সেটা প্রেজেন্ট করতে হয় সেটা সে জানে না, এই কারণে সে পরীক্ষায় কম নম্বর পায়। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে যে একটা প্রশ্ন পাওয়ার পর তার যে আনসার সেটা কিভাবে আমরা উত্তরপত্রে প্রেজেন্ট করব সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো এটা আমি এইভাবে বলতে পারি, হাউ ক্যান এ স্টুডেন্ট প্রেজেন্ট হিজ or her আনসার্স। কিভাবে সে তার উত্তরগুলো প্রেজেন্ট করবে একজন ছাত্র বা ছাত্রী। এটার আমি আর একটা নাম দিতে পারি, এটা হতে পারে হাউ ক্যান এ স্টুডেন্ট গেট এ বিগ জিরো or ডাবল জিরোস ইন এক্সাম। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা না বুঝো নাই? কিভাবে তুমি উত্তরপত্রে তোমার আনসার গুলো লিখবে সেটা, আর বিপরীত ভাবে আমরা বলতে পারি যে কিভাবে তুমি পরীক্ষায় একটা বড় একটা জিরো পেতে পারো অথবা তুমি ডাবল জিরো পেতে পারো, সেটাও তুমি শিখবে আজকে। আচ্ছা চলো এখন আমরা দেখি প্রথম থেকে। তোমাদের প্রশ্নের এক নম্বরে দেখবা যে স্টার্টিং এ 1 দিয়ে লেখা আছে রিড দ্য ফলোইং স্টোরি এন্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলোস। তাহলে 1 দিয়ে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিছে, যাদের বই আছে তারা বইগুলো ইউজ করো। ফার্স্ট যে মডেলটা তোমাদের দেওয়া আছে সেটা দেখো, ফার্স্ট মডেল। তো তোমাদের এখানে এটা 1 দিয়ে প্যাসেজ দাও, তার মানে 1 নম্বর প্রশ্ন তোমার স্টার্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে তোমরা যখন লিখবা তখন তোমাদেরকে প্রথমে লিখতে হবে answer to the question number 1 অথবা answering the question number 1। তারপর তোমরা দেখো যে এই প্যাসেজের অন্তর্ভুক্ত আরো 3টা প্রশ্ন আছে, ক্যাপিটাল লেটারে এ বি সি। এখন তুমি যদি এ নাম্বারের আনসার লিখতে চাও তাহলে তোমাকে আনসার টু দ্য কোয়েশ্চন 1 লেখার পরে উইদিন ব্র্যাকেটের মধ্যে তুমি এ লিখে দিবা, অথবা আনসারিং দ্য কোয়েশ্চন নাম্বার 1 উইদিন ব্র্যাকেটস এ, এটা তোমাকে লিখতেই হবে। সবাইকে বুঝতে পারছো? এভাবে তুমি লিখবা, লিখার পরে তুমি এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর লিখবা। আচ্ছা মনে করো আমরা উপরেরটা যদি ইউজ করি, আমি নিচেরটা মুছে নেই। তাহলে এ নম্বরে আরো কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত আছে, স্মল লেটারে এ বি সি ডি ই। পেয়েছো তোমরা? স্মল লেটারে এ বি সি ডি ই। যখন তুমি এই প্রশ্নগুলোর আনসার লিখবা তখন তোমাকে ক্যাপিটাল লেটারে এ বি সি ডি ই এগুলো তোমাকে লিখতেই হবে। স্মল লেটারে আমি স্মল লেটারে এ বি সি ডি ই এগুলো তোমাকে লিখতেই হবে। লিখার পরে দেখবা যে তোমাদের রোমান সংখ্যায় 1 2 3 4 অপশনগুলো দেওয়া আছে। মনে করো 1 নম্বরে যদি 3 নাম্বার উত্তরটা রাইট হয় তাহলে তুমি 3 নাম্বার লিখবা। 3 নম্বরে যদি লেখা থাকে এ বিউটিফুল কান্ট্রি, তুমি লিখবা এ বিউটিফুল কান্ট্রি। যদি বি নাম্বারে 1 রাইট হয়, যদি লেখা থাকে ঢাকা, তুমি লিখবা ঢাকা। এবার তুমি 5টারই আনসার করবা। অনেকে এ লিখে 3 লিখবে, বি লিখে 1 লিখবে, তারা আর কিছু লিখবে না। অনেকে এ লিখে
এ বিউটিফুল কান্ট্রি, বি লিখে ঢাকা লিখবে। এখানে রোমান সংখ্যার যে নম্বরগুলো সেগুলো তারা লিখবে না। এর ফলে কি হবে দেখো, এইভাবে যারা লিখবে তারা রাইট, এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 1 করে পাবা। তাহলে 5টাতে এখানে তোমরা পাবা 5। এইভাবে যারা লিখবা তারা কাটা, তোমরা পাবা 0। তাহলে 0 কিভাবে পাওয়া যাবে এটা শিখে গেছো, একটা নিয়ম না, 0 পাওয়ার নিয়মটা শিখে গেছো। এইখানে যারা লিখবা তোমরা পাবা হাফ করে, তাহলে 5টাতে তোমরা পাবা 2.5, 5টাতে হাফ করে। তাহলে এইভাবে লিখলে তোমরা 5-এ 5 পাবা, এইভাবে লিখলে তোমরা 5-এ 0 পাবা, আর এইভাবে লিখলে তোমরা 5-এ পাবা আমরা বলি আড়াই, 2.5। আর একটা 0 পাওয়ার সিস্টেম আছে, এটা হলো তুমি আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার লিখে যে কোনো প্রশ্ন লেখার সময় তুমি কোনো এখানে নাম্বার দিলা না, 1 অথবা 2 অথবা 3, তুমি কিছুই দাও না, সেটা আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার লিখে তুমি লিখে গেছো, মনে করো 1-এর উত্তরগুলাই লিখে গেছো, কিন্তু এখানে কোনো তুমি প্রশ্নের নাম্বারিং করো নাই, তখন তুমি 0 পাবা। সবাই বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা যখন একটা প্রশ্নের উত্তর লিখবো প্রথমে আমাকে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার লিখে যে প্রশ্নটা লিখবো এই প্রশ্নের নাম্বারটা লিখতে হবে। 1 হলে 1, 2 হলে 2, আমরা 1 দিয়ে আমরা এখন আলোচনা করতেছি। 1 এর পরে আমরা দেখলাম এটার আরো প্রশ্ন আছে, এটা এ নাম্বারটা লিখছি। তারপরে এটা অন্তর্ভুক্ত আরো কিছু প্রশ্ন আছে, স্মল লেটার ABCD, এইগুলো আমরা লিখবো। লিখার পরে উত্তরগুলো যেভাবে আছে, যদি এখানে 3 নাম্বার হয় 3 লিখবা, যদি এখানে 2 নাম্বার হয় 2 লিখবা, এবং সেই উত্তরটাও তোমাকে লিখে দিতে হবে। এইভাবে যারা লিখবো তারা 5-এ 5 পাবা। সবাই বুঝে গেছো? আর তো কোনো প্রশ্ন নাই এই বিষয়ে। তারপর আমরা যাই এই বি নাম্বারে। যখন বি নাম্বার আনসার তুমি স্টার্ট করবা তখন আবার তুমি আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1 লিখবা, এবং উইদিন ব্র্যাকেট তুমি লিখবা বি, আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1 বি। এখানে রোমান সংখ্যায় 1 2 3 4 5 দেওয়া আছে, এবং এগুলো কোয়েশ্চনের আনসার গুলো তোমাকে লিখতে হবে। তাহলে রোমান সংখ্যায় তুমি 1 লিখলা, 1 লিখে অনেকে আনস লিখে, আবার 2 লিখলা, 2 লিখে অনেকে আনস লিখে, অনেকে ক্যাপিটাল লেটারে লিখে, অনেকে স্মল লেটারে লিখে। উপরে লিখে হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1 বি। তাহলে এর অন্তর্ভুক্ত যা লিখবা সেগুলো কি কোয়েশ্চন হবে না আনসার হবে? বলো, তোমরা উত্তর দাও। আনসার হবে। তাহলে এইখানে কি আবার আনসার লেখা দরকার আছে? হ্যাঁ, তাহলে এই আনসার গুলো আননেসেসারি, এখানে আনসার লেখা দরকার। 1 লিখে যা লিখবা সেটাই আনসার, 2 লিখে যা লিখবা সেটাই আনসার। তাহলে এইখানে আনসার লেখার দরকার নেই। কেউ যদি আবার এটা না লিখো তখন যাই লিখো না কেন 0 পাবা, সহজ হিসাব, এটা লিখতেই হবে। আচ্ছা, তারপর তোমাদের সি নাম্বার, ক্যাপিটাল লেটারের সি, এখানে তোমাদের একটা বক্স দেওয়া আছে, এবং এটা কলাম এ কলাম বি, এবং এটা ম্যাচিং করার জন্য তোমাদেরকে বলা হয়েছে, ঠিক না? ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন। তোমরা ম্যাচ করবা। এটা আনসার লিখবা কি করে আমি বলি। এটা আনসার যখন লিখবা তখন আনসার করে 1 উইদিন ব্র্যাকেট সি, তাহলে তোমরা কলাম করে নিবা, কলাম করবা। কলাম এ কলাম বি। কলাম এটা একটু ছোট রাখলেও হবে, কারণ কলাম এতে তোমার ছোট ছোট ওয়ার্ড গুলা থাকবে। কলাম এটা একটু ছোট করবা, আর কলাম বিটা তুমি একটু বড় করবা। কলাম এতে দেখো এ দিয়ে ওয়ার্ড দেওয়া আছে, তারপরে বি দিয়ে ওয়ার্ড দেওয়া আছে, সি দিয়ে ওয়ার্ড দেওয়া আছে, এইভাবে ডি ই দিয়ে ওয়ার্ড দেওয়া আছে। হয়তো অনেক সময় 2-3টা ওয়ার্ড একসাথে থাকতে পারে, একটা ওয়ার্ড দিয়েও থাকতে পারে, 2-3টা ওয়ার্ড দিয়েও থাকতে পারে, তবে এখানে একটা আইডিয়া থাকবে বা একটা টপিক থাকবে। ডান দিকে সেই টপিক গুলার ডেফিনেশন গুলা থাকবে, অথবা ডেসক্রিপশন থাকবে, যে কোনো একটা থাকবে, তোমাদেরকে মিলাতে হবে। তাহলে বা দিকে যে এ বি সি ডি ই, এটা তুমি কোনো চেঞ্জ করতে পারবা না, যা থাকবে তাই তোমরা সিরিয়ালি লিখবা। এখন মনে করো এ নাম্বারের সাথে যদি কোনো কারণে এখানে 3 নাম্বারটা মিলে যায়, 3 নাম্বারটা এই সি এর পাশাপাশি বা ডি এর পাশাপাশি লেখার কোনো সুযোগ নেই, তখন তুমি কি করবা, এটাকে নিয়ে আসবা 1 এর পাশাপাশি, এর সাথে মিলবে। মনে করো এখানে ছিল বাংলাদেশ,
মনে করো এখানে ছিল ডেমোক্রেটিক কান্ট্রি, এইভাবে তোমাকে লিখতে হবে। আসো 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 আসো, মনে করো এখানে ছিল ঢাকা, মনে করো 5 নম্বরে ছিল ক্যাপিটাল, এটা চলে আসবে এই জায়গায়, 5 নম্বর লিখো তোমরা ক্যাপিটাল। সবাই বুঝতে পারছো? এরপরে যদি কেউ যদি চাও বক্স করে দিতে, বক্স করে দিবা, যদি চাও এবার বক্স করে দিবা। সবাই বুঝতে পারছো আমার কথা? এটা আনসার করবা এইভাবে। বইপত্রে কিভাবে দেওয়া আছে তোমার দেখা দরকার নাই, কিভাবে সঠিকভাবে আনসার করতে হয় পরীক্ষায় সেটা আজকে তোমাদের বোঝানো হয়েছে। কারো প্রশ্ন থাকলে সাথে সাথে বলবা। তাহলে বা দিকে স্মল লেটারে এ বি সি ডি ই এটা আমরা ঠিক রেখে দিব, আর ডান দিকে রোমান সংখ্যায় যেটা ম্যাচ করবে এই নাম্বারটা লেখার পরে যে বর্ণনা বা ডেফিনেশন দেওয়া আছে সেটাও আমরা এখানে লিখবো। লিখলে আমার এটার সাথে এটা ম্যাচ করা হয়ে গেছে। সবাই বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার যে প্যাসেজ সেখানে 3 ধরনের কোয়েকশন থাকে। এ নাম্বার থাকবে এমসিকিউ, বি নাম্বার থাকবে আনসার দ্য কোয়েকশন, আর সি নাম্বার থাকবে ম্যাচিং। সবাই বুঝতে পারছো যে এগুলো কিভাবে উপস্থাপন করতে হবে? আর বারে বারে বলতেছে ওই যে উপরে 1 এর পরে সি, যদি এটা না লিখো তাহলে কিন্তু নম্বর পাবে না, যাই লিখো এখানে 0 দেওয়া হবে। এবং এখানে স্যাররা একটা কোয়েকশন নম্বর দিয়ে দিবে, মানে এটা কি কিসের কোয়েকশন নম্বর দেবে, আর এই জায়গাতে দিয়ে দিবে 0। উত্তর হলেও এটা টিচার দেখবেন না, এটা বারে বারে তোমাদের বলতেছে। তাহলে ঠিক আছে, এটা শেষ। তাহলে আমাদের 1 নাম্বার পেজ থেকে কি আসবে তা আমরা জেনে গেলাম। এখন আর 2 নাম্বারে কিছু বলবা? বললে বলো, সমস্যা নাই। হ্যাঁ, 2 নাম্বারে তোমাদের একটা ডায়লগ বা কনভারসেশন থাকবে। তো আনসার কোয়েশ্চন আমরা 2 লিখবো। 2 লিখার পরে এখানে যে ডায়লগটা থাকবে এটা যে কোনো একটা টপিকের উপরে থাকবে। হতে পারে এটা রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে এটা ডিফরেস্টেশন, হতে পারে এটা ফিমেল এডুকেশন, হতে পারে এটা ট্রি প্লান্টেশন, হতে পারে এটা ট্রাফিক জ্যাম। এভাবে বিভিন্ন বিষয়ের উপরে একটা কনভারসেশন থাকবে। এবং এরপরে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপরে তোমার একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। এখন মূল বিষয় হচ্ছে তুমি এই স্টেটমেন্টটাকে এগ্রি করতেছো না ডিসএগ্রি করতেছো, এটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মনে করো আমি যদি লিখি only the drivers are responsible for the road accidents, এখন এই যে একটা স্টেটমেন্ট, এটা কি তোমরা এগ্রি করবে না ডিসএগ্রি? হ্যাঁ, ডিসএগ্রি করবে। তাহলে তোমাকে প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে তুমি কি এটা এগ্রি করতেছো না ডিসএগ্রি করতেছো, এবং শুরুতে তোমাকে এটা লিখে নিতে হবে যে আমি এগ্রি করতেছি এই স্টেটমেন্টের সাথে। তারপর তুমি তোমার এই কনভারসেশন থেকে কিছু ধারণা নিবে, ধারণা নিয়ে তুমি এটার পক্ষে লিখবে। নাকি তুমি ওই যে ডিসএগ্রি করছো এই ডিসএগ্রির পক্ষে লিখবে, এগ্রি যদি বলে তাহলে এগ্রির পক্ষে লিখবে। আচ্ছা, আর একটা লাইন আমি লিখি, স্টেটমেন্ট humans are responsible for environment pollution. Humans are responsible for environment pollution. আগেটা তোমরা ডিসএগ্রি করছো, ঠিক তো? এটা এগ্রি না ডিসএগ্রি? হ্যাঁ, এটা কিন্তু ডিসএগ্রি করা যাবে না। তাহলে তোমাকে বুঝতে হবে কোনটাতে এগ্রি করতে হবে আর কোনটাতে তোমাকে ডিসএগ্রি করতে হবে। যদি এগ্রি করো তাহলে তোমার এগ্রির পক্ষে তুমি উত্তরগুলা লিখবা। তাহলে এটাকে তুমি করছো এগ্রি। আরেকটা আমি লিখি,
সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দেন ভিলেজ লাইফ। এখন এটা থেকে কি শুধু এগ্রি করা যাবে অথবা কি শুধু ডিসএগ্রি করা যাবে নাকি দুইটাই করা যাবে? হ্যাঁ, দুইটাই করা যাবে। এটাতে অনেকে বলতে পারে যে আমি এগ্রি করতেছি স্যার এই কথার সাথে, তার মানে সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দেন ভিলেজ লাইফ, এটাকে তুমি এগ্রি করছো। যখন তুমি উত্তর লিখবা তখন তোমার এই উত্তরের সপক্ষে তোমাকে সেন্টেন্স গুলা লিখতে হবে। আর যদি কেউ বলো যে না স্যার আমি এটাতে ডিসএগ্রি করতেছি, এর অর্থ হলো ভিলেজ লাইফটা সিটি লাইফ থেকে অনেক বেনিফিশিয়াল, অনেক উপকারী ভিলেজ লাইফটা, তাহলে ওইটা তোমাকে দাঁড় করাতে হবে। তুমি যে কয়টা সেন্টেন্স লিখো এই সেন্টেন্স গুলাতে তোমাকে এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে যে ভিলেজ লাইফটা সিটি লাইফ থেকে আরো অনেক বেশি উপকারী। সবাই তো বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে, তুমি এটা এগ্রিও করতে পারো ডিসএগ্রিও করতে পারো, তবে কিছু কিছু সেন্টেন্স দেওয়া থাকবে যেগুলোতে এগ্রি ডিসএগ্রি বলে কোনো কথা নাই। এটা এগ্রি হলে এগ্রি, সবাই এগ্রি করতে হবে, ডিসএগ্রি হলে ডিসএগ্রি, সবাইকে করতে হবে। আর কিছু কিছু সেন্টেন্স থাকবে যেগুলোতে তুমি এগ্রিও করতে পারবা আবার ডিসএগ্রিও করতে পারবা। সবাই বুঝতে পারছো না? তাহলে এই জিনিসটা মাথায় রেখে তোমরা 2 নম্বরে আনসারটা লিখবা। আচ্ছা 3 নম্বরে আমরা এখন যাই। 3 নম্বরে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজের পরে আমাদের 3 কলামের একটা বক্স দেওয়া থাকবে। 3 কলামের বক্সটা তোমরা লিখবা। বাঁ দিকের যে বক্স এটা থাকবে কজেস এবং এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। এগুলোতে নাম্বারিং করা নাই, পরীক্ষায় নাম্বারিং করা থাকতেও পারে, হতে পারে স্মল লেটারে এবিসিডি দেওয়া থাকতে পারে, আবার রোমান সংখ্যায় 1 2 3 4 5 দেওয়া থাকতে পারে। যদি তোমার বই আছে না, আচ্ছা যদি দেওয়া থাকে তখন লিখতেই হবে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? এই বাঁ দিকের বক্সটা বলছি এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং এখানে কজেস গুলা দেওয়া থাকবে। তো এটা তোমাকে তুলে নিতে হবে। তোলার সময় তোমাকে যে কাজটা করতে হবে কি বললাম, যদি নাম্বারিং করা থাকে নাম্বারগুলো তুলে তুমি তুলবা, যদি নাম্বারিং করা না থাকে তাহলে যেভাবে আছে তুমি সেইভাবেই তুলবা। তারপরে আরো 2টা ঘর, একটা ঘর হবে ইফেক্ট আর আরেকটা ঘর হবে প্রিভেন্টিভ মেজার্স। এই 2টা ঘর তোমার নিজেকে লিখতে হবে এবং আমি তোমাদের বলবো এ নাম্বারে কজেস যাই দেওয়া থাকবে, যদি এটাতে ভার্বেল দেওয়া থাকে তাহলে তুমি ইফেক্টটা লিখবা। মনে করো এটা বুলিং সম্পর্কে, কজেস বলছে ভার্বেল, তাহলে ইফেক্টটা তুমি লিখবা, তারপর এটা প্রিভেন্টিভ মেজার্সটা লিখবা। লিখার পরে তুমি এই বক্সটা কমপ্লিট করে নিবা। তুমি আগে কোনো দাগ দিবা না, আগে এইভাবে কোনো দাগ দিবা না, কারণ হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স একটু বড় হতে পারে, কজেসটা একটু বড় হতে পারে। যদি তুমি আগে দাগ দিয়ে দাও তাহলে তোমার এই দাগটা আবার মুছতে হবে, এই দাগটা তোমাকে আবার মুছতে হবে। যদি কলম দিয়ে দাগ দাও এটা মুছার সুযোগ নাই, তাহলে এই বক্সটা আবার তোমাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে নতুন করে তোমাকে আবার লিখতে হবে। এই কারণে আমি তোমাদেরকে পরামর্শ দিব যখন তোমরা কোন একটা বক্স তৈরি করবা অবশ্যই তুমি পেন্সিল ইউজ করবা, ঠিক আছে? অবশ্যই পেন্সিল ইউজ করবা। গতদিন আমি যখন তাদেরকে বুঝালাম তখন আমি সেম কথা বলছি, বক্স গুলা লেখার সময় তোমরা পেন্সিল ইউজ করে বক্স গুলা তৈরি করবা। কোনো কারণে যদি ছোট বড় করতে হয় তখন তুমি মুছার সুযোগ পাবা। আর আমি তোমাদেরকে আজকে বলতেছি তোমরা আগেই দাগ দিবা না, এই নিচে দাগটা আগে দিয়ে দিও না, আগে লিখবা, লিখার পরে তুমি দাগটা দিবা। তারপরে তুমি যদি বি নাম্বার দেওয়া থাকে বি নাম্বার লিখবা, যদি দেওয়া না থাকে তাহলে লেখা দরকার নাই। যদি রোমান সংখ্যায় 2 দেওয়া থাকে, এখানে যদি 1 দেওয়া থাকে তুমি লিখবা, লিখে তারপরে এগুলো ফিল আপ করবা, তারপর তুমি বক্সটা দিবা, ঠিক আছে? তাহলে এই যে 3 নম্বরের আনসারটা এইভাবে তোমরা লিখবা। তারপর আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে তোমাদের একটা পোয়েম দেওয়া থাকবে, এটা ছিল আমাদের 3 নাম্বার। 3 নাম্বারটা শেষ করলাম। এবার কোয়েশ্চন নাম্বার 4, 4 গিয়ে আমরা পাবো একটা পোয়েম। এখানে পোয়েম থাকবে, পোয়েমের অন্তর্ভুক্ত আছে 3টা কোয়েশ্চন। আমরা ফার্স্ট যে প্যাসেজ পড়ছিলাম সেখানে 3টা প্রশ্ন ছিল, একটা প্যাসেজ ছিল 3টা কোয়েশ্চন ছিল। সেই কোয়েশ্চন গুলো আইডেন্টিফাই করা হয়েছিল ক্যাপিটাল লেটারে এ বি সি দিয়ে। আর 4 নম্বরে দেখো তোমার যে
পোয়েমের যে কোয়েকশন গুলা এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে স্মল লেটারে এ বি সি দিয়ে। তাহলে আমরা এখানে আনসার কোয়েশ্চন 4 লেখার পরে যদি এ নাম্বারের আনসার আমরা করতে চাই তাহলে আমাদেরকে ওই যে ব্র্যাকেটের মধ্যে এ নাম্বারটা লিখতে হবে। এ নাম্বার লিখে আমাদের আনসার করতে হবে। এ নাম্বারে তোমাদের লেখা আছে আনসার দ্য ফলোইং কোয়েকশন, তার মানে প্রশ্ন উত্তর লিখতে হবে এবং এগুলো রোমান সংখ্যায় দেওয়া। তাহলে তুমি এখানে রোমান সংখ্যায় লিখবা আনসার টু দা কোয়েকশন নাম্বার 4 উইদিন ব্র্যাকেটস এ রোমান সংখ্যা 1 1 এর আনসার লিখবা, রোমান সংখ্যা 2 2 এর আনসার লিখবা, রোমান সংখ্যা 3 3 এর আনসার লিখবা। এইভাবে তোমরা পাঁচটা আনসার এইভাবে লিখবা। সবাই বুঝে গেছো না? আচ্ছা, গতদিন একটা প্রশ্ন আসছে আমার কাছে ক্লাস 8 থেকে যে স্যার এমন যদি হয় যে আমি তিনটা প্রশ্নের উত্তর পারি আর দুইটার আমি পারি না, এটা কি আমি শেষে লিখবো বা শেষে লেখা যাবে? শেষে লেখা যাবে। তবে আমি তোমাদের পরামর্শ দিব তোমরা শেষে লেখার কোনো দরকার নাই। তুমি এক নম্বরের প্রশ্নের আনসার পারো, ঠিক আছে, এক নম্বরটা লিখে নাও। দুই নম্বরটা পারো, দুই নম্বরটা লিখে নাও। ইনকেস তুমি তিন নম্বরটা পারো না, বাট তুমি প্রশ্ন দেখে তো বুঝতে পারতেছো উত্তরটা কত কত বড় হতে পারে, কয়টা সেন্টেন্স তোমার প্রয়োজন হতে পারে আনসারের জন্য। না, এমন হতে পারে যে দুইটা বা তিনটা সেন্টেন্স প্রয়োজন হতে পারে, তাহলে তুমি দুইটা অথবা তিনটা সেন্টেন্সের জন্য তুমি স্পেস রেখে দিবা, রেখে তুমি 4 নম্বরে চলে যাও, 4 নম্বরের আনসারটা লিখে নাও। ইনকেস 5 নাম্বারটা পারো না, 5 নাম্বারটা লিখে তুমি রাখো, পরে যখন লিখবা তখন তুমি এখানে লিখবা। কারণ পরে তো তুমি বললাই যে তুমি লাস্টে লিখবা, লাস্টে লেখার দরকার নেই, আলাদা করার দরকার নেই, তুমি এই জায়গাতেই লিখবা। সবাইকে বুঝতে পারছো আমার কথা? যাতে তোমরা পরবর্তীতে এই প্রশ্ন আর না করতে হয়, আমি এখন এই উত্তরটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের অন্তর্ভুক্ত যে উত্তরগুলা থাকবে, যদি মনে করো একটা দুইটা তুমি পারো না, পরে লিখবা, তো এটা যে স্পেস ওই প্রশ্নের মধ্যে রেখে দিবা। আলাদাভাবে আবার আনসার টু দা কোয়েশ্চন অফ 4 এর এ লিখলা, লিখে 4 নাম্বার লিখলা বা 3 নাম্বার লিখলা, 5 নাম্বার লিখলা, এইভাবে লেখা উচিত হবে না, একসাথে রাখবা 5টা। সবাই বুঝতে পারছো না? এভাবে লিখবা। আচ্ছা, বি নাম্বারে 4 এর বি, নাম্বারে তোমাদের বলছে যে তোমার যে কবিতাটা দেওয়া থাকবে, এই কবিতা থেকে তোমাদেরকে কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে। মেটাফোর হতে পারে, সিমিলিস হতে পারে, অথবা ইমাজিনারি হতে পারে। এবং তোমাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে যে এমন হতে পারে যে দুইটা সিমিলি বের করো, দুইটা মেটাফোর বের করো, আর একটা ইমাজিনারি বের করো, অথবা অন্যভাবে হতে পারে দুইটা মেটাফোর, তিনটা ইমাজিনারি হতে পারে। তবে 5টা বিষয় তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এটার উদ্দেশ্যটা কি, এই কবিতায় ব্যবহৃত হওয়ার, সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এটা আনসার করার জন্য আমি সম্ভবত তোমাদেরকে একটা বক্স লিখে বলছিলাম লেখার জন্য, উত্তর বক্স। তোমরা যখন বক্সটা লিখবা 3 কলামে লিখবা। প্রথমটা ছিল সম্ভবত লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে তোমরা লাইনগুলোকে তুলে নিবা। তারপর ছিল লিটারেরি ফিচার্স, লিটারেরি ফিচার্স লিখবা। তারপর লিখবা পারপাস অফ ইউজেস অথবা পারপাস অফ ইউজ, সেটা তোমরা লিখবা। এবার তোমরা 3টা বক্স করে নিবা। 3টা বক্স করার পরে তোমরা এগুলো লিখে নিবা। আচ্ছা, প্রথমে তোমরা আগে দেখবা তোমাদেরকে কি বের করতে বলছো। যদি সিমিলি বের করতে বলে তাহলে প্রথমে তোমরা সিমিলির লাইনগুলো খুঁজে বের করবা। যদি দেওয়া থাকে যে 2টা সিমিলি লিখো, এর অর্থ হচ্ছে এই কবিতায় কম হলেও 2টা সিমিলি ইউজ করা হয়েছে, একদম কনফার্ম যে 2টা সিমিলি অবশ্যই তোমার এখানে বের করা যাবে। আচ্ছা, সিমিলি বের করার সূত্রটা যেন কি বলছিলাম তোমাদের, মানে কি দেখে আমরা বলবো সিমিলি? একদম ঠিক। এটা তুলনা করবে লাইক দিয়ে, অথবা এস দিয়ে, অথবা এজ, অথবা সো এস দিয়ে। যদি
কবিতার কোন লাইনের মধ্যে তুলনায় এই এস অথবা লাইক অথবা এজ এস অথবা চয়েস থাকে, তাহলে বুঝতে হবে যে এগুলো সিমিলি। ওই লাইনগুলো তুমি নিয়ে নেবা। তারপর তোমাকে যদি মেটাফোর বলে, মেটাফোর হচ্ছে তুলনা করে, তবে লাইক এজ এগুলা ব্যবহার করে না, ওইটাও তুলনা করে। যদি এমন কোন লাইন পাও যেখানে তুলনা করা হয়েছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের, যেমন লাইফ ইজ এ রোলার কোস্টার, তোমাদের বলা হয়েছে এটা, লাইফকে তুলনা করা হয়েছে রোলার কোস্টারের সাথে, এটা হচ্ছে একটা মেটাফোর। যদি দুইটা তোমাকে মেটাফোর বের করতে বলে, তাহলে তুমি এই ব্যাপারে দুইটা লাইন তুমি নিয়ে নেবা। এবং যদি তোমাকে বলে যে ইমাজিনারি বের করে একটা, অর্থাৎ কল্পনার জগতে গিয়ে একজন কবি যখন কোনো কিছু উপস্থাপন করেন, সেটা হচ্ছে ইমাজিনারি। তো তোমরা তখন যে কোনো একটা সেন্টেন্স লিখবা, লিখে এটা লিটারেরি যে বৈশিষ্ট্যগুলা এগুলা তোমরা লিখবা। তাহলে এগুলা উপস্থাপন করার সময় তোমাদের যেহেতু নির্দেশনা দেওয়া নেই, তোমরা এবি ইউজ করতে পারো, অথবা তোমরা রোমান সংখ্যায় 1-2 ইউজ করতে পারো। রোমান সংখ্যায় 1-2 অথবা তোমরা এবি ইউজ করতে পারো। পরে এখানে লাইন তুলবা, 5টা লাইন আগে তুলে নিবা, তারপর লিটারেরি ফিচার্স গুলা লিখবা। যদি সিমিলি হয় সিমিলি লিখবা, যদি দুইটা সিমিলি হয় দুই জায়গাতেই লিখবা, যদি মেটাফোর হয় তাহলে মেটাফোর লিখবা। এভাবে, আর যদি ইমাজিনারি হয় তাহলে ইমাজিনারি লিখবা। আর এই জায়গায় এসে তোমরা পারপাস গুলা লিখবা। লিখার পরে তোমরা যদি চাও বক্স করে দিতে, তোমরা বক্স করে দিবা। ঠিক আছে? তাহলে তোমাদের এই কবিতার বি নাম্বারটা বললাম। কবিতার সি নাম্বার, তোমার 4 এর সি নাম্বার, সি নাম্বারে তোমাদের কোয়েকশন দেওয়া আছে 2টা। সি নাম্বারে কোয়েকশন দেওয়া আছে 2টা। প্রথম কোয়েকশনে লেখা আছে রিড দ্য পোয়েম এগেইন এন্ড এক্সপ্রেস ইওর ফিলিংস। কবিতাটা আবার পড়ো এবং তোমার অনুভূতি প্রকাশ করো। তার মানে এই কবিতাটা পড়ে তুমি কি বুঝতে পারছো সেটা তোমাকে এখানে লিখতে হবে। সবাই বুঝতে পারছো না? এটা আরেকটা লেখা আছে অর দিয়ে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার মূল ভাব লিখো। এখন তোমরা যে যেটা শিখছো সেটাই তো লিখবা। যদি কেউ মনে করো তুমি লিখছো, লিখতে চাও যে তোমার ফিলিংটা তুমি কি বুঝতে পারছো বা তোমার অনুভূতি কি সেটা লিখতে চাও, তাহলে আনসার কোয়েশ্চন নাম্বার 4C, জাস্ট এতটুকু লিখবা, অন্য কিছু লেখা দরকার নেই। আর যদি তুমি মনে করো যে না আমি মূল ভাবটা লিখবো, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো 4C লিখার পরে তোমাকে অর কথাটা লিখে দিতে হবে। সি অর এখানে লিখতে পারো, অথবা সি লিখে তুমি এইখানে অর লিখে তারপর তুমি আনসারটা লিখবা। সবাইকে বুঝতে পারছো? যদি তুমি অরটা না লিখো তাহলে বোঝা যাবে তুমি ফিলিংটা লিখতেছো, তোমার ফিলিংটা, তুমি থিম লিখতেছো না। আর যখন তুমি অর লিখবা তখন বোঝা যাবে যে তুমি নিচের যে প্রশ্নটা ছিল অর দিয়ে সেইটার আনসারটা তুমি করতেছো। ঠিক তো? হ্যাঁ, তাহলে তুমি ওইটা লিখবা। তবে একটা বিষয় মাথায় রাখবা, এখানে প্রশ্ন তো এই বইয়ের মধ্যে প্রথমে দেওয়া আছে এক্সপ্রেস ইওর ফিলিং, আর পরে দেওয়া আছে তোমার থিম অফ দ্য পোয়েম। তো কোনো কারণে যদি এই প্রশ্নটা উপরে থাকে, নিচেরটা যদি উপরে থাকে আর উপরেটা যদি নিচে থাকে, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এমন হতে পারে যে প্রথমে দিয়ে দিল থিম অফ দ্য পোয়েম, তুমি যদি এটা লিখতে চাও তাহলে আনসার কোয়েশ্চন নাম্বার 4 ব্র্যাকেটে সি লিখবা, আর কিছু লিখবা না। ঠিক আছে না? আনসারটা লিখে যাবা। আর যদি তুমি তোমার ফিলিং এরটা লিখতে চাও, এটা যদি নিচে দেওয়া থাকে, তখন তুমি অবশ্যই অর লিখে তারপর তুমি আনসারটা লিখবা। সবাই বুঝতে পারছো? প্রশ্নটাকে দেখবা তুমি কোনটা আনসার করতে চাও। প্রথমটা আনসার করতে গেলে অর লেখা দরকার নাই, আর অরেরটা যদি আনসার করতে চাও তাহলে অর লিখে তোমাকে আনসারটা করতে হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, যদি তুমি অর না লিখো কিন্তু তুমি অরের আনসারটা করতেছো, উত্তরটা কি তখন ঠিক হবে না হবে না? হ্যাঁ, মনে করো তুমি আনসার কোয়েশ্চন নাম্বার 4 ব্র্যাকেটে লিখে সি লিখে অর দিয়েছিল ওই যে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম,
তো তুমি ওইটার আনসার করছো, তোমার কি উপস্থাপনা ঠিক আছে? হ্যাঁ, তুমি অরটা কিন্তু লিখো নাই, জাস্ট আনসার কোয়েশ্চন নাম্বার 4 লিখে সি লিখছো, লিখে ওই যে অরের উত্তরটা লিখছো, কিন্তু অর কথাটা কোথাও লিখো নাই। আনসার হইছে? আনসার কিন্তু হয় নাই। এই কারণে যখন অরের আনসার লিখবো তখন অরটা লিখতে হবে, হয় তুমি সি এর পাশে লিখো, তাহলে ওইভাবে বা দিকে অর লিখে তারপর আনসারটা লিখবা। সবাই বুঝতে পারছো না? আচ্ছা, তারপর আমরা চলে যাই 5 নম্বরে। 5 নম্বর হলো আমাদের রাইটিং পার্টস। এখানে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফ। আচ্ছা, গতদিন একটা প্রশ্ন আসছে আমার কাছে। প্রশ্নটা ছিল যে স্যার আমাদের পার্ট এ, পার্ট বি, পার্ট সি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, এগুলো কি আমাদের লিখতে হবে কিনা? এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেন নাম্বারগুলো আলাদা। তুমি যখন পার্ট সি থেকে কোনো একটা আনসার করতেছো, এটা কোয়েশ্চেন নাম্বার কিন্তু আলাদা। যেমন পার্ট এতে যদি 1 2 3 থাকে, কথার কথা, এই 1 2 3 আর তুমি কোথাও পাবা না, পার্ট বি তেও পাবা না, পার্ট সি তেও পাবা না। তাহলে তুমি যখন 2 এর আনসার লিখতেছো তখন টিচার বুঝতেছেন যে এটা পার্ট এর, ঠিক না? তো এই কারণে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এখন কি বললাম যে তোমাদের 5 নাম্বারটা হলো তোমাদের প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ লেখার সময় প্রথম যে কাজটা করতে হয় এটা হচ্ছে তোমাকে ওই তার প্যারাগ্রাফের নামটা, টাইটেলটা তোমাকে লিখে নিতে হবে। এখন টাইটেলটা তোমরা লিখবা কি করে, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। প্রশ্নে দেওয়া থাকবে, অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে এইভাবে, আমি লিখি দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আবার দেওয়া থাকে এভাবে, যেভাবে দেওয়া থাকবে সেইভাবেই লিখতে হবে, তুমি চেঞ্জ করতে পারবা না। এইভাবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এটা একটা নাউন হিসেবে এখানে ইউজ হইতেছে, এটা প্যারাগ্রাফের নাম হিসেবে এখানে ইউজ হইতেছে। সাধারণত ক্যাপিটাল লেটারই থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? তো তোমাকে এইভাবে লিখতে হবে যে নিচেটা দা ইম্পর্টেন্স আই বড় করে, অফ লার্নিং এর এল বড় করে, ইংলিশে ই বড় করে, যদি এইভাবে দেওয়া থাকে তোমাকে প্যারাগ্রাফের নামটা এইভাবে লিখতে হবে। আর যদি কোনো কারণে এইভাবে দেওয়া থাকে, যদি এটা দেওয়া থাকার কথা না, যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। অর্থাৎ প্রশ্ন দেখে তোমাকে প্যারাগ্রাফের নামটা লিখতে হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমি বলি প্যারাগ্রাফের নাম সিলেকশন করাও একটা কাজ তোমার পরীক্ষার দিন। মনে করো আমি একটাতে লিখলাম স্কুল ম্যাগাজিন, ইওর ফেভারিট হবি। আচ্ছা, ইওর দিয়ে তোমাদের কারো কোনো ইও আছে, প্যারাগ্রাফ আছে? কি আছে? ইওর স্কুল লাইব্রেরি। আর কারো আছে ইওর দিয়ে? আচ্ছা, ইওর স্কুল লাইব্রেরি আছে। আচ্ছা, তো তোমাদের যদি পরীক্ষা ইওর স্কুল লাইব্রেরি আসে, তাহলে তুমি প্যারাগ্রাফের নামটা পরীক্ষার খাতায় কি লিখবা? হ্যাঁ, মাই লিখবা না কেউ? শিওর, কনফার্ম? দেখো গতদিন একজনে বলছিল মাই স্কুল লাইব্রেরি বা মাই স্কুল ম্যাগাজিন, এগুলা সে বলছিল গতদিন। হ্যাঁ, এটা তো তোমরা বুঝতে পারো তাইলে। ইওরে বাংলা তোমার, তোমাদের দুইটাই, ঠিক না? ইওরে বাংলা তোমারও বোঝায় আবার তোমাদেরও বোঝায়। যখন আমি বলতেছি স্কুল ম্যাগাজিন বা স্কুল লাইব্রেরি, এগুলো যখন বলতেছি এটা তোমার একার না, তোমার একার না। স্কুল লাইব্রেরিটা বা স্কুল ম্যাগাজিনটা এটা স্কুলে সবার। তাহলে ইওর বলতে এখানে তোমার বোঝানো হয় না, তোমাদের। তাহলে তুমি যখন লিখবা তখন তুমি ইওর লিখবা, তোমাকে লিখতে হবে আওয়ার, আমাদের। এখানে লিখবা ইওরের পরিবর্তে আওয়ার, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? এটা তোমাদের মনে থাকতে হবে যে ইওর বলতে আওয়ার লিখবো না মাই লিখবো, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আর ইওর ফেভারিট হবি, এখানে কি আওয়ার ফেভারিট হবি লিখবো? আওয়ার সবার সবার ফেভারিট হবি তুমি জানো? হ্যাঁ, তাহলে তোমার নিজেরটা লিখতে হবে। তাহলে তুমি এখানে আওয়ার না লিখে লিখবা মাই, মাই ফেভারিট হবি। তাহলে এইভাবে ইওর দিয়ে যেগুলো থাকবে এগুলোতে আওয়ার হবে না মাই হবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। বুঝে তারপর তোমাকে প্যারাগ্রাফের নামটা লিখতে হবে, লিখে তারপর তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে।
প্যারাগ্রাফ লিখতে গিয়ে তোমাকে সব সময় একটা বিষয় মনে রাখতে হবে, এটা বাংলা হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ বা ইংলিশে প্যারাগ্রাফ, এগুলো এক প্যারায় লিখতে হবে। তোমাদের বাংলা কি অনুচ্ছেদ লিখন আছে নাকি তোমাদের? নাই। আচ্ছা, ইন ফিউচার তোমরা পাবা। তো প্যারাগ্রাফ গুলো সবসময় এক প্যারায় লিখতে হয়, এক প্যারায় লিখবা। কখনো প্যারাগ্রাফ গুলো দুই প্যারা করা যাবে না। তুমি কিভাবে একটা প্যারাগ্রাফে জিরো পেতে পারো, এটা একটা সহজ উপায় হচ্ছে প্যারাগ্রাফ গুলোকে যদি প্যারা করা যায় তাহলে পরীক্ষায় জিরো পাওয়া যায়। সবাই বুঝছো? আজকে খুব সুন্দর করে সেজে আসছে। যাই হোক, এই তার মনের যে আনন্দ পরীক্ষা দেওয়ার পরে যেন তার সেই আনন্দ থাকে না, এই দোয়া রইল তোমার প্রতি। সে আজকে প্রচুর সময় পাইছে এগুলার। তাহলে তোমাদের এই প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে এটা এটা তোমাদের বোঝা হয়ে গেছে। তাহলে প্যারাগ্রাফ গুলোতে কি বলছি, প্যারাগ্রাফ করা যাবে না, বুঝতে পারছো? যদি প্যারাগ্রাফ করো জিরো পাবা কনফার্ম একদম। তারপর 6 নাম্বার তোমাদের আসবে ভেন ডায়াগ্রাম। 6 নাম্বারটা থাকবে তোমাদের ভেন ডায়াগ্রাম। আচ্ছা, তোমরা ভেন ডায়াগ্রামে দেখবা দুইটা বিষয় থাকবে, দুইটা বিষয়ের মধ্যে তুলনা থাকবে এবং এখানে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস গুলা উপস্থাপন করা থাকবে, যেগুলো তোমাদেরকে লিখতে হবে। এমন হতে পারে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, এটা এইভাবেও থাকতে পারে। সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ দুইভাবেই থাকতে পারে, তবে থাকবে এইভাবে থাকা সম্ভাবনা খুব বেশি। এই এন না লিখে অনেক সময় ভিএস ও লেখা থাকতে পারে, ভার্সেস, এটা বনাম এটা, সিটি লাইফ বনাম ভিলেজ লাইফ, এভাবে ভিএস ও থাকতে পারে। যেভাবে দেওয়া থাকবে ঠিক সেইভাবে লিখবা। আচ্ছা, অনেকের প্রশ্ন যে স্যার এই ভেন ডায়াগ্রামটা কি তুলতে হবে? ভেন ডায়াগ্রাম তোলার কোনো প্রয়োজন নাই। সবাইকে বুঝতে পারছো যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে, এটা তোলার প্রয়োজন নাই। তবে তোমাকে টাইটেলটা লিখতে হবে, যে বিষয়ে ভেন ডায়াগ্রাম এই বিষয়টা তোমাকে লিখতে হবে, টপিকটা লিখতে হবে। লিখার পরে তুমি এটা ব্যাখ্যায় চলে যাবা। আর ব্যাখ্যা দেবা কিভাবে? ব্যাখ্যায় গিয়ে তোমাদের একদম নির্দেশনা দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে 3টা বডি প্যারাগ্রাফ হবে। তোমরা এই যে ভেন ডায়াগ্রাম গুলো উপস্থাপন করার কয়টা পদ্ধতি ছিল মনে পড়ে? 2টা। কি কি ছিল? ব্লক স্ট্রাকচার ছিল, একটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ছিল। আচ্ছা, ব্লক স্ট্রাকচারে কাঠামোটা কি বলতে পারবা? স্ট্রাকচারটা কয়টা প্যারাগ্রাফ থাকে? টোটাল 4টা প্যারাগ্রাফ থাকে। প্রথমটা কি হবে? ইন্ট্রোডাকশন হবে, পরে বডি প্যারাগ্রাফ কয়টা? 2টা, আর লাস্টেটা কনক্লুশন। তাহলে তোমাদের এই ব্লক স্ট্রাকচারে 4টা মাত্র প্যারাগ্রাফ থাকবে। প্রথমটা ইন্ট্রোডাকশন, 2টা বডি প্যারাগ্রাফ আর একটা কনক্লুশন। তাহলে আমাকে এখানে বলতে 3টা বডি প্যারাগ্রাফ থাকতে হবে। দেখি ব্লক স্ট্রাকচারে লেখা যাবে? ব্লক স্ট্রাকচারে লেখার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে চলে যেতে হবে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের প্রথম প্যারাগ্রাফটা হবে ইন্ট্রোডাকশন, পরে বডি প্যারাগ্রাফ কয়টা হবে? লিমিটেশন আছে? নাই। এখানে তুমি 3টা 4টা 5টা যাই লিখো, কিন্তু সর্বনিম্ন 3টা হবেই, 2টা হবে না। 2টা হলে ব্লক স্ট্রাকচার হয়ে যাবে। সর্বনিম্ন 3টা বডি প্যারাগ্রাফ হবেই, এরপর তুমি আরো বাড়াতে পারবা। আর লাস্টে যে প্যারাগ্রাফটা থাকবে এটাকে আমরা বলতেছি কনক্লুশন, না? তবে আমার এই প্রশ্নের মধ্যে একটা নির্দেশনা দেওয়া হয়েই গেছে যে তুমি ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারাগ্রাফ লিখবা, আর বডি প্যারাগ্রাফ লিখতে পারবা সর্বনিম্ন না, সর্বোচ্চ 3টা, এবং 3টাই, কমও না। বডি প্যারাগ্রাফ 3টাই লিখতে হবে তোমাকে, কমও লেখা যাবে না। সবাই বুঝতেছো? বেশি লেখা যাবে না, যেহেতু নির্দেশনা দেওয়া হয়ে গেছে 3 বডি প্যারাগ্রাফস। আর লাস্টে তোমাকে কনক্লুশনের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে টোটাল প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে 5টা। এই 5টা প্যারাগ্রাফের সাহায্যে তোমাকে
এই ভেন ডায়াগ্রামের বর্ণনা সম্পন্ন করতে হবে। কেউ যদি এখানে কম লিখো, কথা তুমি যদি ইন্ট্রোডাকশন লিখলা, 2টা বডি প্যারাগ্রাফ লিখলা আর একটা করলো, তাহলে এটা হয়ে গেল তোমার ব্লক স্ট্রাকচার। কিন্তু তোমাকে কিন্তু ব্লক স্ট্রাকচারে উত্তর লেখার জন্য বলে নাই, তোমাকে বলা হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে। তার মানে তুমি প্রশ্ন বুঝো নাই, প্রশ্ন বুঝে না উত্তর লিখো, তুমি এখানে 0 পাবা। সবাই বুঝতেছো? অনেকে কিন্তু এই ভুলটা করবে, অনেকেই এই ভুল করবে শিওর। অনেকে মনে করবে বর্ণনা দিলেই তো হলো, সেই যে 3টা বডি প্যারাগ্রাফ নির্দেশনা দেওয়া আছে সেটা হচ্ছে খেয়ালই করবে না। খেয়াল না করার কারণে তার উত্তরটা প্রেজেন্টেশন হবে না, তখন তার এইখানে নম্বর কাটা যাবে। লাস্ট যেটা আমাদের, সেটা ওই যে এক্সপ্লেনেটরি টেক্সট না। এখানে দেখো তোমাদের 2টা কলামের একটা বক্স তোমাদের তৈরি করতে হবে, 2 কলামের একটা বক্স। কোয়েশ্চন নাম্বার 7, 2 কলামের একটা বক্স তোমাদেরকে লিখতে হবে। এবং বাঁ দিকের কলমে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, এটা তোমাদের লিখে নিতে হবে। এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর ডান দিকে তোমাদের এক্সাম্পলস ইন দ্য টেক্সট, এক্সাম্পল ইন দ্য টেক্সট, এটা তোমাদের লিখে নিতে হবে। তাহলে তোমরা সম্ভবত 6-7টা এলিমেন্টস পড়ছো এক্সপ্লেনেটরি টেক্সটে না। তোমার লেখার সুযোগ থাকবে 5টা। এমন হতে পারে প্রথমটা দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রথমটা যদি দেওয়া থাকে তো এটা তোমার তুলতে হবে, এবং ডান দিকে এটা সেন্টেন্সটাও দেওয়া থাকবে, যে টেক্সট থেকে কোথা থেকে এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে এটা তোমার দেওয়া থাকবে, এক্সাম্পলসটা দেওয়া থাকবে এক কথায় যদি বলি। তাহলে তোমার প্রথম যে বক্স, এটাতে বলতেছি কি প্রশ্নের মধ্যে দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে এখানে, তাহলে এটা তুলতে হবে। এই 2টাই দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, দেওয়া থাকলে 2টা দেওয়া থাকবে, 2টা তুমি তুলে নিবা। এটা কিন্তু তোমার কোনো উত্তর না, এটা তোমার উত্তর না। এটাকে বাদ দিয়ে আরো 5টা তোমাকে লিখতে হবে। সবাই কি বুঝতে পারছো? কেউ যদি এটাকে কাউন্ট করো যে এটা মানে আমার একটা উত্তর হয়ে গেছে, তাহলে তুমি এখানে 2 নম্বর পাবা না, ঠিক না? এটা একটা নম্বর, এটা একটা নম্বর, 2টা নম্বর তুমি পাবা না, কারণ এটা তোমার, তুমি তো লিখো নাই, এটা বইয়ে প্রশ্নে দেওয়া। তাহলে তুমি আরো 5টা লিখবে এইদিকে, 5টা লিখবে এইদিকে, প্রত্যেকটা রাইট হলে প্রত্যেকটা জন্য 1 নম্বর করে, 10টা ঘরের জন্য 10টা নম্বর তুমি পাবা। সবাই বুঝতে পারছো? আর একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এইগুলোতে নাম্বারিং করা আছে কিনা। যদি এটাতে এ নাম্বার দেওয়া থাকে, অথবা যদি রোমান সংখ্যায় 1 নাম্বার দেওয়া থাকে, তাহলে পরেরগুলো কিন্তু তোমার বি হবে, অথবা রোমান সংখ্যায় 2 হবে। সবাই বুঝতে পারছো? এগুলো নাম্বারিং করে তুমি 6-এ চলে যাবা। নাম্বারিং যদি করে দেয় প্রশ্নে, তুমিও নাম্বারিং করবা, আর যদি করে না দেয় তোমারও করার কোনো দরকার নেই। না, তুমি দিবা না, সেটাই তো বললাম। যদি এই জায়গাতে কোনো নাম্বারিং করা না থাকে, তুমি এইগুলোতে কোনো নাম্বারিং করবা না। যদি যদি হ্যাঁ, সেটা যদি এমন হয় যে তোমার প্রথম কোনো বক্স ফিল আপ করে নাই, এবং তোমাকে বলছে 5টা এলিমেন্টস লেখার জন্য এবং এক্সাম্পলস লেখার জন্য 5টা, তাহলে তুমি যদি তুমি চাও স্মল লেটারে এ অথবা রোমান হরফে 1 লিখে তুমি তোমার লিখলা, তাহলে তুমি 1 থেকে 5 পর্যন্ত এ থেকে ই আর 1 2 3 4 5 রোমান সংখ্যায় লিখে তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আবার যদি তুমি এটা ছাড়াও লিখতে চাও, নো প্রবলেম, এটাও হবে। কিন্তু তোমার 5টা লিখছো কিনা, 5টা বক্স তুমি তৈরি করছো কিনা, এটা হচ্ছে তোমার দেখা হবে সবার আগে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমার একদম পুরো একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম যে কিভাবে পরীক্ষায় এই প্রশ্নের উত্তরগুলো তোমরা উপস্থাপন করবা। এবং তোমাদেরকে শুরুতেই বলছি যে তোমরা প্রতিটা প্রশ্নের মধ্যে 0 পেতে পারবা যদি তোমরা আনসার কোয়েশ্চন নাম্বার লিখে নাম্বারটা না লিখো। সবাই বুঝছো না? তো যারা 0 পেতে চাও, যদি ওটা টাফ, বর্তমানে 0 পাওয়াটা সো মাচ টাফ, যদি কেউ 0 পেতে চাও যে আই ওয়ান্ট টু মেক এ মাইলস্টোন, আমি একটা মাইল ফলক আমি তৈরি করতে চাই বাই গেটিং এ বিগ 0 অর ডাবল 0 ইন দ্য এক্সাম, যদি তুমি মনে করো, তাহলে তুমি এই ফর্মুলাগুলা অ্যাপ্লাই করবা তোমার পরীক্ষার খাতায়, এবার তুমি সুন্দর 0 পেয়ে গেছো।
আর যদি তুমি চাও না আমি পরীক্ষায় প্রথম সারি স্টুডেন্টরা যে নম্বরগুলো পাবে আমি সেইগুলো পেতে চাই, তাহলে আমি যে তোমাদের বুঝালাম যে কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়টা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে? দেখবা যে পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বলে, দুই বান্ধবী পরীক্ষা দিয়ে বের হইছে, বলতেছে যে সব লেখছি, সব সব কমন পড়ছে, একদম এ প্লাস তো পাবোই পাবো, শিওর কনফার্ম। এমন হতে পারে দুইজন একই টিচারের কাছে পড়ছে, এমন হতে পারে যে দুইজন একই নোট বা গাইড বই থেকে পড়ছে, কিন্তু উপস্থাপনা করার সময় তাদের ভুল ছিল, এই কারণে তারা নম্বর একজনে পাইছে কম, একজনে পাইছে বেশি। এমন হতে পারে প্যারাগ্রাফ লেখার সময় সে সঠিকভাবে প্যারাগ্রাফের যে নামটা সেটা সে লিখতে পারে নাই। ইয়োর স্কুল লাইব্রেরি আসছে, সেও লিখছে ইয়োর স্কুল লাইব্রেরি। কারটা লিখছো? স্যারেরটা? যিনি পড়বেন উনারটা? হয় নাই। প্রথমে নামেই ভুল। নামে যদি ভুল হয় তাহলে তো পুরোটাই ভুল, প্রথম। দ্বিতীয় হচ্ছে, মনে করো অনেকে লিখছে আওয়ার স্কুল লাইব্রেরি, আর ভিতরে গিয়া 3টা 4টা 5টা প্যারা বানাইছে, আর আইসা এসে বলছে যে 3-4 প্যারা একেবারে 4 পৃষ্ঠা লিখছে। প্যারা তো করাই যাবে না, তোমার 2টা প্যারা করারই সুযোগ নাই, এক প্যারাই লিখতে হবে। তাহলে যখনই তুমি প্যারা করছো তখন তুমি 0 পাইছো এই প্যারাগ্রাফের নম্বরে। সবাই বুঝতে পারছো? এবার ভেন ডায়াগ্রাম যদি কেউ 4 প্যারায় বা 3 প্যারায় লিখে আসে, বা 6 প্যারা 7 প্যারাতেও যদি কেউ লিখে, সেও 0 পাবে, কারণ তাকে এগুলো বলে নাই, নির্দেশনা দেয় নাই যে এতগুলো প্যারায় তুমি লিখো। নির্দেশনা দেওয়া আছে 5টা প্যারা, টোটাল 5টা প্যারাতে লিখতে হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। সবাই বুঝতে পারছো? এখন তোমরা আমাকে প্রশ্ন করো, তোমাদের আর কি জানার আছে বলো, করো, প্রশ্ন করো। হ্যাঁ, মানে পরীক্ষায় কিভাবে লিখতে হবে, প্রশ্ন উত্তর, এগুলো জানার আর কোনো প্রশ্ন নাই তোমাদের মনে? নাই? বুঝে গেছে সবগুলা? হ্যাঁ, যদি না বুঝো তাহলে বলো যে স্যার এটা বুঝি নাই, আবার বুঝান, আবার বুঝাবো। হ্যাঁ, যদিও মার্কার পেন আমাদের মাঝখানে একটু ডিস্টার্ব করছে, যাই হোক, সমস্যা হয় নাই। নাই, তুমি কিছু বলবা? মনে ওখানে চুপ করে আছো, তোমার মনে অনেক কষ্ট যে আমি কথা বলতে পারতেছি না, আজকে স্যার ভিডিও করতেছেন এর জন্য। কথা বলো, সমস্যা নাই। আচ্ছা, কথা বলবো না তাহলে। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস।